ওই জায়গাটাই ঘটনাটাও কিন্তু অসহায় কাজের প্রতিবাদ দিতে গিয়ে প্রত্যেকটা সেকশন আছে, ওয়াটার কালার, স্কেচ, পেন্টিং, স্কাল্পচার, এভরিথিং, প্রত্যেকটা জিনিস আমরা ছিল ও ছিল পেন্টিং এ, এখন অব্দি এত বছর পর সঠিক নয়। একটা সবাই মিলে যে যার মন্তব্য রাখা হয়। কখনো আরেকটা বড় জিনিস হতো, বলছি আমাদের যে আরেকটা জিনিস কাজ করতো, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কেউ কারো আমাদের কলেজে অন্যের কাজ প্রশংসা করতে চাইতো না। কেউ একটা ভালো কাজ করে এলে এটা ভালো হয়েছে কেউ, এই একমাত্র ছেলে যে সবসময় অন্যের কাজ খুব অ্যাপ্রিসিয়েট করতো সবসময়। এটা একটা জায়গা বিশাল ওর একটা বিরাট কোয়ালিটি। আর ওর একটাই আলোচনাটা রাখা, এইটা যে আর্টের মধ্যে কতটা প্রাসঙ্গিক সেটা পণ্যজু নিশ্চয়ই বলতে, এবং এখানে যারা বসে আছে তারা এখানেতে ওইটা যে কতটা এগিয়ে গেছে ওই শিল্পটা, এবং সেই শিল্পটা শুধু এইগুলো না, একটা সম্ভাবনা মানার জায়গায় চলে গেছে, যেটা অন্য অনেক ক্ষেত্রেই সোকল এই এক্সিবিশনগুলো পেরে উঠতে পারবেও অনেক। বহু ছেলে মেয়ের একটা জায়গা এখন তৈরি হয়েছে, এই শিল্পটা কোথায় চলে গেছে। সুতরাং আমাদের এই দুর্গাপুজোটা সারা পৃথিবীর কাছে একটা দর্শনীয় হয়েছে কিছু তোমাদের জন্য। সুতরাং তোমরা ভীষণভাবে এই আর্টটাকে শিল্প বলেই তোমরা নিয়ে এসছো। চলো এবারে যেটা বললেন, এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু সহজ না। যখন আমরা প্রথম কাজ করি আমাদের নাম ছিল প্যান্ডেল। হ্যাঁ কি করিস, হ্যাঁ প্যান্ডেল করিস, প্যান্ডেল করিস, হ্যাঁ প্যান্ডেল। আস্তে আস্তে আমরা কিন্তু ওই জায়গাটা থেকে উত্তরণ করছি। এখন কিন্তু বর্তমানে রেসপেক্ট হয় যে এটা সবার দ্বারা হয় না এই কাজটা করা। এবং সত্যি কথা বলতে গেলে আমরা ক্লাবের পয়সা আমরা কিন্তু নিজেদের মতো করে কাজ করি। যে সুযোগটা মানে কেউ লক্ষ টাকার বাজেট, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি পর্যন্ত এবারে ছুঁয়ে গেছে। এই যে ছুঁয়ে যাওয়া, এই ছুঁয়ে যাচ্ছে এবং আমাদের উপরে কেউ ইন্টারফেয়ার করে না যে আমি কি করব না দাদা আমাদের মতো। যেটা যে কাজটা করতে গেলে মনে হয় গ্যালারিতে গেলেও সেই স্বাধীনতা নেই। যারা গ্যালারি ওরিয়েন্টেড লাইফ লিড করে তারা কিন্তু বলে আপনি যে ধরনের ছবি আঁকতেন না ওইটা করে দেবেন, নাহলে মার্কেটে আমরা বিক্রি করবো। এটা কিন্তু আমি আমার বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শুনেছি। ওই যেটা বিক্রি হয়েছিল ওই রকম, তাহলে তাহলে তো আমাদের সঙ্গে তোমাদের ফারাক কোথায়? ওরা এখন হয়তো ফিল করে যে আমরা এত টাকা বাজেট আমাদের জন্য ছেড়ে দিচ্ছে তারা আমাদের ক্রিয়েশন করার জন্য, যে তুমি নতুন করে করো। এই যে নতুন করে করার সুযোগটা আমরা যতটা পাই, যারা ছবি এঁকে রোজগার করে তারা কিন্তু পান কিনা সন্দেহ আছে। কেন বলছি, একটা ছাপ পড়ে যায়। হ্যাঁ, আমি অনেক বিখ্যাত শিল্পীদের দেখেছি কিছুতেই তারা বেরোতে পারে না। আমাদের কিন্তু প্রতি বছর বেরিয়ে যেতে হয় সেই জায়গা থেকে, একটা মায়ার বন্ধনে থাকলে হয় না। কিন্তু আমাদের যারা তথাকথিত অনেক নামী গুণী শিল্পী তারা কিন্তু 30 বছর আগেও যা করতো এখনো প্রায় যেন ওইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কাজ করে। আমাদের কিন্তু আমাদের প্রতি বছর নতুন না করলে আমি দাঁড়াতে পারবো না, আমি পিছিয়ে পড়বো, আমাকে আর কেউ চাইবে না। এটা কিন্তু আমার একটা সর্বক্ষণের লড়াই। প্রতি বছর আমার নিজেকে অতিক্রম করা, এটা করতে যদি আমরা না পারি আমরা ক্রমশ পিছিয়ে যাবো। এবং আমাদের কাছে ওরা চায় নতুন কিছু, সেই যে চাওয়াটা সেটা আমরা চেষ্টা করি। আমরা বন্ধুরা অনেকেই আছে যারা এইসব যুক্ত, তারা সবাই চেষ্টা করে নতুন কিছু এবার দেবো। এই যে সর্বক্ষণ মনের মধ্যে নতুন কিছু দেব, এই ভাবনাটা আমাদের কিন্তু ভাবতে হয় যে একটা জায়গায় যেতে গেলে যে বারবার পরিবর্তন আমাকে করতে হচ্ছে, আমাদের মেন্টাল সেইভাবে তৈরি করতে হবে যে কতবার এই করেছি, এই মিডিয়াম, এমনকি মিডিয়াম চেঞ্জ। আমি মাটি নিয়ে কাজ করতে পারি, ভালোবাসি, আর হবে না। আমি ড্রয়িং করতে ভালোবাসি, করলাম, আর হবে না, বারবার। এই যে চেঞ্জটা এটা কিন্তু সহজ না। এটা যারা প্র্যাকটিস করে, যারা রেগুলার, যারা ভাবে সর্বক্ষণ, তারা এটা চেষ্টা করে নতুন করে দেওয়া। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা
এমনি আমাদের যারা গ্যালারি ওরিয়েন্টেড শিল্পী যারা তথাকথিত নাম এসেছে তাদেরকে চ্যালেঞ্জ করে দিতে হয়। আমার মনে হয় আমার মনে হয় কেন বলছি, আমি বহু আর্টিস্ট বন্ধু আমি যদি ধরি আমাদের জামিরা কতদিন ধরে একই ছবি এঁকেছেন, একই ছবি 10টা 20টা এঁকেছেন, জামিরার মহান শিল্পী অবশ্যই, কিন্তু তাদের জীবনে আমার বক্তব্য হচ্ছে, আমার বয়স বাড়ছে, আমার মনের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, কাঁচা চুলে আমি একরকম আঁকতাম, আমি কি পাকা চুলেও সেই আঁকবো? আমার একটা প্রশ্ন, যে আমি তো পরিবর্তন করছি নিজেকে, আমার শরীর পরিবর্তন হচ্ছে, আমার মন পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার ছবিটা পরিবর্তন, ছবি তো মনের সঙ্গে যুক্ত। মানে ছবিটা তখন চিরকালই যুবক বয়সে যেটা আমি অর্জন করেছি, যেটা আমি প্রতিষ্ঠা পেয়েছি, তার থেকে বেরোতে পারবো না। তাহলে আমার ছাপ যেটা পড়েছে, সেই ছাপটা আটকে গেলে হয়তো আমাকে আর পয়সা দিয়ে কিনতে হবে। একমাত্র আমার কাছে মনে হয় পিকাসো একমাত্র বারবার ভেঙেছে, বারবার নিজেকে ভেঙেছে। পিকাসোর বহু রকম কখনোই কিন্তু থেমে থাকে। আমাদের মধ্যে দু একজন ইন্ডিয়ানরাও আছে, রবীন্দ্রনাথ বসুও করেছেন, নানান ধরনের অনেকে আছে। হ্যাঁ, তবে বেশিরভাগ শিল্পী 4টে কাজ দেখার পরে আর দেখার দরকার হয় না, ছাপ পড়ে গেছে, তার বাইরে কিন্তু বেরোয়েছে। আমাদের কিন্তু মানে বারবার এই বেরোনোর ব্যাপারটা থাকে, কারণ নিজেদের বেঁচে থাকার পেটের জোগাড়, আমার সঙ্গে 40-50টা কারিগর, তাদের বেঁচে থাকা, কারণ আমি একা বাঁচলে হবে না, তাদেরকেও বাঁচাতে হবে। হ্যাঁ, আমার উপরে নির্ভরশীল তারা, আমার জুনিয়র আর্টিস্ট যারা আছে তারা নির্ভরশীল, আমার যারা হাতের সঙ্গে যারা কাজ করে, লেবার, কাঠমিস্ত্রি, মাটি নিয়ে কাজ করে, তারা প্রত্যেকেই কিন্তু আমার জন্য বসে আছে যে আমি তাদের ডাকবো, তারা কাজ করবে। মানে এখন বোধহয় দুর্গাপুজোর এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এরপরে বলি, আমাদের দুর্গাপুজো এখন লাস্ট ইয়ারে 80,000 কোটি টাকা ট্রানজাকশন পুজো, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কত 80,000 কোটি। এটা সার্ভে রিপোর্ট, কতটা সত্য মিথ্যা আমি জানি না, এটা একটা সার্ভে করে রিপোর্টটা পাওয়া গেছে। এরকম ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা বড় বড় পুজোতে নানান অ্যাড এজেন্সি, নানান ধরনের সব কিছু তো ধরতে হবে, তো দুর্গা পুজো নয়, তার সঙ্গে যুক্ত যে ট্রানজাকশনটা। তো এইটা একটা পুজোর ব্যাপার। এবারে আমি যেটা আসবো, আমার জীবন শুরু হয়েছে কি করে আমি পুজোতে এলাম। বলবে না, ছবিগুলো রেডি হয়ে গেছে, হ্যাঁ, ছবি রেডি হয়ে গেছে। হ্যাঁ, চাও ঠিক আছে। একটু কি লাইটটা অফ করেন? এই দুটো ওই যে সুইচটা অফ করতে হবে। অনেকগুলো অফ করে দেখি যেমন লাগে, তারপরে না না দুটো ফোকাস লাইট এই একটা বুঝতে পারছি। না আলো তুললে এটা বোঝা মুশকিল। এত আলো থাকলে তো হবে। আপনার ফোনটা দেবো এর কাছে রাখবেন। থাক না, তাহলে আমার বলতে থাক। ফোন আছে আচ্ছা, যখন পরে আমার না এগুলো আসবে আলোচনা, আগে ছবিটার সঙ্গে আমি কাজটা কি বেড়েছি সেটা আলোচনাটা করতে হচ্ছে। এটা শুরু করার আগে আরেকটা এটা যদি অফ হয়ে যায়, একটা একটা অফ করে বেশি তুমি বললে না ভর্তি করছো নি। থাক, তাহলে আমার এই যে এইটা যত করতে ফেসবুক লাইটটা তাহলে হয় আস্তে আস্তে ছবি ওনার মুখটা কালো হয়ে যায়। আস্তে আস্তে আমারও কালো আচ্ছা ওই লাইটটা অফ করলে ফেসবুক লাইভ হবে না পূর্ণেন্দু একটা থাকে, যেটা ভাবনা চিন্তা কাজের স্টাইল যেটা থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে এটা অমুকের কাজ, এটা বুঝতে পারা যায়। যারা দীর্ঘদিন ধরে দুর্গাপুজো দেখে তারা কিন্তু বলে দেবে যে এইটা অমুক লোকের কাজ, অমুক। এমনকি আমার ছাত্র যদি করে, সেও বলে দেয় যে এটা দেখে ঘরানাটা দেখে আমার ছাত্রদের কাজ। হ্যাঁ, এটা কিন্তু একটা সিগনেচার। আমাদের যে সিগনেচারটা হয়, সেই সিগনেচারটা কিন্তু সার্বিকভাবে তাদের দেখাটা রেগুলার দেখতে হবে। গেল একটা দিক ব্রাইট, একটা দিক যেন অন্ধকার। এটাকে নিয়ে আমার করেছি কাজটা, যে মায়ের অনুভূতি, যে মা কি অবস্থায় থাকে। দুর্গা, আমি এখানে দেখি যে দুর্গা কে একদিক ব্রাইট পাওয়া যায় জমিদার বাড়িতে, অমুকের পালা। তো যে ভাই কম পয়সা, সে সেবারটা খুব একটা ভালো করে পুজো করতে পারে। যে বছরটা খুব ভালো করে পুজো হয়, সে বছরটা দেখে সে ধনী হয়।
এরকম করে একটা স্টোরি তৈরি করে কাজটা হয়েছিল। এবং ওই বাড়িটা আমি কি করেছিলাম, ওই বাড়িটাই রেখেছিলাম, একটা দিক করেছিলাম সাদা ছিল, কারণ আমি বলেই দিয়েছি আগে যে আমার পারিবারিকভাবে সব ডিস্টার্ব ছিল কাজ, পুজোর কাজের উপরে পয়সা পেত না, হ্যাঁ ভালো কাজ করেও টাকা পয়সা পেত না। এটা এখনো আছে কম বেশি, কিন্তু সেই সময় আরো ছিল। যে কারণে পারিবারিক দিক থেকে বাবা বললো আমি আর করবো না, ঝামেলা যাওয়ার দরকার নেই, আমি নিজে করবো। তো বহু বছর পরে প্রায় 2003-এ 5 এপ্রিল করে অমর আমার সঙ্গে বাড়িতে, আমার বাড়িতে হঠাৎ আসে 2003। কি রে, কি আবার? এই তোর সঙ্গে খুব দরকার আছে। আমি ভালো, তুই আমাকে একটু এই কাজে, না না আমি পারবো না, কোথায় আমি পারবো না, আমার সময় নেই, আমার এসব পুজো থেকে আমার কোনো আকর্ষণ নেই। আবার ও ওয়াইফ বাচ্চা মেয়ে নিয়ে আবার গেছে। এবারে ওর ওয়াইফ বলছে না করুন না, হ্যাঁ এবার অমর তো ধরেছে, তার সঙ্গে ওর বউ ধরেছে। ঠিক আছে চল, আর দিয়ে আমি এসছিলাম দেখতে, মণ্ডপটা দেখতে এসেছিলাম। আমাকে দেখলাম এগুলো ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে অজয় সংগতি, দেখলাম স্ট্রাকচার ফাকচার করেছে। কোন বছরে এটা? 2003। তখন সবাই শুরু হয়েছে হ্যাঁ থিমগুলো মূলত থিমের যে ইয়েটা 98 থেকে শুরু হয়েছে। হ্যাঁ অমর করেছে কিন্তু শুরু করেছে। অমর শুরু করেছে। আচ্ছা, অমর একা নয়, রণ অমর এরা সবাই মিলে তখন রণ, অমর, রূপচাঁদ এরা সব রানা ছিল, রানা রায়, রানা তো। সবার আগে শুরু করি সৃষ্টি আর সহযাত্রী দুটো মিলে শুরু হয়েছে। হ্যাঁ ওই এলাকাতে শুরু হয়েছে। বেহালা অঞ্চলে দুর্গাপুজোর যে এইসব তিন পুজো, যে সূচনাটা হয়েছে কম বাজেটের পুজোর জন্য। আচ্ছা, লোকাল আর্টিস্ট যারা ছিল, তারা বললো যে আমরা একটু করি না, অন্যরকম করে পুজো। সেইখান থেকে কিন্তু শুরু হয়েছে পাড়ার পুজো, পাড়ার ক্লাব, কম খরচে কি করে পুজোগুলো করা যায়। এবং সেই কাজগুলো যারা প্রাইজ দেয়, যেসব বড় বড় অর্গানাইজেশন আছে, তারা সেই প্রাইজ কাজগুলোকে প্রমোট করতে শুরু করাতে দেখা গেল স্বল্প বাজেটের মধ্যে ভালো ভালো কাজ বেরোচ্ছে শিল্পীদের সাহায্যে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুরু। তারপরে আগের যেটা হতো পুজো, দুর্গা পুজো, সেটা কিন্তু দেখা যেত ধরুন শানু লাইন করেছেন, চিন্তামণি কর করেছে, ধীরজ মজুমদার করেছে, হ্যাঁ অনেকেই করেছে, কিন্তু তারা কিন্তু ইন্ডিভিজুয়াল ঠাকুরটা করতেন, টোটালটা কনসেপ্টের সঙ্গে রিলেশন ছিল না। প্রতিমাটা হতো, কিন্তু তার পরবর্তী পর্যায়ে এরা যখন শুরু করলো তখন একটা কনসেপ্টটা, ঠাকুর, প্যান্ডেল, লাইট সবকিছু যেন একটা সবার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি। এটা কিন্তু বেহালা থেকে শুরু হয়েছে এবং আমার বন্ধুদের দ্বারাই বেশিরভাগ, তরুণরাও ছিল, হ্যাঁ এরা শুরু করেছিল। তারপরে আমি 2003-এ ওই বারবার অমরের অনুরোধে আমি এলাম, এসে আমাকে বললো তুই আমাকে ঠাকুরের ড্রয়িং। আমি ঠাকুরের ড্রয়িং করে চলে বললাম অমর এই ঠাকুরটা করতে পারবে না, কুমারটুলি লোকেরা পারে, করতে পারবে না কি মানে কুমারটুলি লোকেরা পারবে, কি হবে? আমি করেছি। এটা হচ্ছে প্রথম আমার, আমি করবো। সেটা ঠাকুরটা করার পরে আমার ওই প্রথম সাকসেস, মানে প্যান্ডেলকে ছাপিয়েও গেছিল ঠাকুর, যে কারণে অনেকেই বলতো ওটা পূর্ণেন্দুরারই কাজ, কিন্তু বাস্তবেই এটা অমরের কাজ। কিন্তু প্রতিমা এবং তার যে পাশের যে ডেকোরেশন, সেগুলো সব আমার ছিল। এই হচ্ছে শুরু। এবং সেটা পুজোটা সেই সময় সেই বছরে কলকাতার শ্রেষ্ঠ একটা, এর উপরে 2 বছর শুরু করেছি। সেটা 2003 2003-04 মানে আমি ওর সাথে কাজ করেছি। আমি ওই পাড়াটি ছিলাম, তৈরি থেকে দেখেছি 3-4টে পুজো ওখানে বেহালায় তখন শুরু হয়েছে এই ধরনের, যেটা তুমি ভব তার আগে অমরের সঙ্গে কাজ করেছে। আচ্ছা তপবন যেগুলো হয়েছে, ভব সৃষ্টি আর সহযাত্রী আলাদা। ভবর যে মূর্তিটা, যেটা আইসিসি নোবেলে রেখেছে, হ্যাঁ ওই মূর্তিটা কিন্তু ও করেছিল 2003 থেকেই করেছে। 2003 কি ওটা?
পুরো বোধহয় টেরাকোটা হ্যাঁ 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 ওরও তো একটা ওরা কাজ যে পাঁচটি আছে আমি বলছি তারপরে হ্যাঁ। যখন আর কি বন্ধন এরা করলো ঘরে সেটা আরো আগে 2000 আরো আছে। আমি ওইটার কথাই করছি 2000 সালে বন্ধনরা যেটা ভাড়ে প্যান্ডেল করেছিল সেটা একটু ওই গ্রাম মানে বেহালা থেকে বেরিয়ে সাউথ কলকাতা এসে গেল। প্রথম প্রতিষ্ঠা লাভ করলো বরিশাল থেকে বেরিয়ে এবার বরিশাল বরিশাল বা ওই এলাকা থেকে বেরিয়ে প্রথম প্রতিষ্ঠা লাভ করলো এই আরেকটা। কসবার তখন আগে ছিল তোমাদের ঠাকুরকে কেন্দ্র করে ডিজাইন হতো হ্যাঁ আর এইবার হলো কি ওর একটা পুরো প্যান্ডেলটাকে তৈরি করতো পূর্ণেন্দুদা যখন আমরা বন্ধন দেওয়ার কাজ করছি ওই সময় মনে হয় আমাদের বাদামতল আসার সময় রণ ব্যানার্জিও মানে একই সময় কাজ করছে জংলা করে ওই পিরিয়ডটা দু রকম ধরনের কাজ বন্ধনদা করছে অমরও কাজ করছে তখন অমরের কাজের স্টাইল হচ্ছে ফোক আর্ট নিয়ে কাজ করছে তখন ফোক নিয়ে কাজ করে ওই বেহালাতে তখন সৃষ্টির কাজ করছে এদিকে বন্ধনদা 2000 সালে কাজ করেছে ভারত প্যান্ডেল এদিকে রণ ব্যানার্জি যত রিয়েলিস্টিক মানে ধরনের কাজ করা যায় চূড়ান্ত realistic কাজ। চূড়ান্ত realistic। জমিদার বাড়ি যে আমি একটা কথা বলবো জংলাগড়ের এই ধরনের নাম ছিল। নরমালি যে পুজোর যে প্যান্ডেলগুলো হয় এট প্রেজেন্ট যেগুলো হচ্ছে তার সাথে আমার যেন মনে হয় ঠাকুরের যে একটা রিলেশন সেটা থেকে বেরিয়ে গিয়ে কাজগুলো হচ্ছে ঠিক আছে তো এইটা- নরমালি আমি যেটা আমার বক্তব্য একটাই যে পুজোর একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে তো এই স্পিরিচুয়াল ব্যাপারটা থেকে বেরিয়ে যাচ্ছে কেন এইটা এটা দেখুন নির্ভর করছে আর্টিস্টের আর্টিস্ট না এবং আর্টিস্ট আর জনগণের চাহিদা আর্টিস্টের না নট দ্যাট জনগণ হচ্ছে আর্টিস্টের নিজস্ব আমি এই এক্সপিরিয়েন্সে বলছি গত বছরে আমি বছর একটা কাজ দেখতে গেলাম তো আমি পূর্বে আমি ওই ক্লাবের আমিও করেছি কাজ যেখানে আমার পরিচিত করি আমাকে ক্লাবের ছেলেরা নিয়ে গেল সামনে একটা জল পড়ছে তার সঙ্গে বিদ্যুৎ করে ঢাকের আওয়াজ করে দেখলাম দেখে বেরিয়ে চলে আসছে ঠাকুর আমার তো দেখা হয়ে গেছে যেটা যেটা ছিল সেটা দেখা হয়ে গেছে এরপরে ঠাকুরটা যোগ করা হবে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই শেষ এবারে আমাদের অব্লিগেশন কোথায় খুব ভালো হ্যাঁ আমাদের অব্লিগেশন কোথায় আমরা কিন্তু ওই একটা জায়গায় যেমন গ্যালারিরা যেমন আর্টিস্টরা যেমন কিছুটা গ্যালারিদের কাছে একটু সুতো বাঁধা থাকে আমাদের সুতো বাঁধা আছে মা দুর্গার সঙ্গে যাই করো মা দুর্গাকে রাখতে হবে আমাদের সুতোটা কিন্তু টিকিটা বাঁধা আছে ওখানে সেই কারণে অনেক সময় অনেক কাজে দেখা যায় যে ছবির সঙ্গে মানে কাজের সঙ্গে মূর্তিটা আর মনে হচ্ছে না প্রয়োজন আছে হ্যাঁ মানে ওই এক্সপিরিয়েন্সটা আমার সেবারই কাজে লেগেছে আমি গেছি প্রয়োজন মনে করি যে দুর্গাটা দেখবো কারণ আমার তো দেখা হয়ে গেল ইনস্টলেশনটা তো দেখা হয়ে গেল এরপরে তো দেখবো ঠাকুরটা বসে আছে তো এই জায়গাটা হতে পারে তো এই জায়গা না এবারে এই জায়গাটায় একটা কথা বলি একটু মানে এর আগের কথা একটু অপ্রাসঙ্গিক হবে এটা তুই দেখেছিস কিনা আমার মনে নেই অশোক গুপ্ত যে সময়টায় আমরা হস্টেলে ছিলাম অশোক গুপ্ত কলকাতা শহরের প্রথম যে ব্যতিক্রমী দুর্গা অশোক গুপ্ত তৈরি করত তার মধ্যে যেমন স্পিরিচুয়াল ব্যাপার যেটা তখন তুমি বলছো সেটা যেমন থাকতো তার সঙ্গে অনেক সামাজিক অনেক কিছু বক্তব্য থাকতো অশোকদা এবং অশোকদা কিন্তু সেই ব্যাপারটা একেবারে স্বতন্ত্র একটা ঘরানা তৈরি করেছে কিন্তু সেটা শুধুমাত্র ঠাকুরেই সীমাবদ্ধ ওইটা তো বলছি আমার একটা জিনিস যেটা মনে হয় আর কি যেটা হচ্ছে যারা কাজ করেন আর কি আর্টিস্ট যারা আর কি তাদের ভাবনা চিন্তাটা না ঠাকুর কেন্দ্রিক হয় না। দেখুন তারা একটা মানে ভাবনা এবারে চিন্তাটা এই জায়গাটা আর্টিস্ট অনুযায়ী ভ্যারি করে মানে চাঁদের উচ্চে কি কোথায় একটা এটা এই বক্তব্যটা আপনার সঙ্গে আমি সহমত আমি তো বললাম আমি নিজেই ঢুকছিলাম না কিন্তু কেউ এটা করে আমি অন্তত কোনো কাজ ঠাকুরটা প্রাধান্য নেই বা ঠাকুরটার কোনো গুরুত্ব নেই এরকম কাজ করি না। ঠাকুরের গুরুত্ব আমার। ঠাকুর কিন্তু শিল্পের কারণ হচ্ছে আমি তো আসলে আমার জীবন শুরু হয়েছে প্রতিমা দিয়ে আমি প্রতিমাকে কখনো আমি মানে বাদ দিয়ে আমার কনসেপ্ট ভাবতে পারবো না। এবং আমার কনসেপ্ট হলো
প্রতিমা রিলেটেড, প্রতিমার সঙ্গে সংযুক্ত করুন। আমার লাস্ট ইয়ারে আমার কাজ আছে, একটা করেছিলাম, দেখাবো। সেটাও কিন্তু দুর্গা ঠাকুরটার প্রয়োজন আছে, বা এই যে ঠাকুরটা দেখছেন এটাও কিন্তু দুর্গাটা বেশ বড় আকারের একটা নাট মঞ্চের মধ্যে প্রতিমাটাকে কালারে ডিভাইশন করেছি, হ্যাঁ, কিন্তু প্রতিমা গুরুত্বহীন নয়, এখানে প্রধান এটা আমার কাজে আমি রাখার চেষ্টা করি। এবারে যেটা হয়েছে, অনেকেই মানে ক্লাব বা অর্গানাইজার বা যারা বড় বড় প্রাইজ হোল্ডার, তারা এটাকে এখন না মানে প্রতিমাটার প্রতি এত গুরুত্বটা এখন সরে যাচ্ছে, তারা যেন আর্টটাকেই প্রমোট করতে যাচ্ছে, যেটা পুজোর ক্ষেত্রে খারাপ, পুজোর ক্ষেত্রে। এবারে শিল্পের জন্য করছে ঠিক আছে, দুর্গা পুজো তো সেইখানটা আমার মতের বিরুদ্ধে তারা যায়, কারণ আমি করি না। কিন্তু তোমাদের থেকে জুনিয়র আমি অনেকেই আছে বা তোমাদের সময় সামনে তারা কিন্তু দুটোকেই কিন্তু সমানভাবে, তুমি যেটা এখনই বলছো, দুটোকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ। পার্থ হ্যাঁ। যখন প্যান্ডেল যখন করছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিমাটাকেও Concept হ্যাঁ। তার সঙ্গে কিন্তু ম্যাচ করিয়ে দিচ্ছে, তার করিয়ে- কারণ হচ্ছে এটা একটা শিল্প, অন্য শিল্পের মধ্যে নিয়ে যাচ্ছে। বলছি তো, Spiritual সবাই করছে না তা নয়। হ্যাঁ, spiritual secondary, হ্যাঁ, শিল্পটা লিঙ্ক করা যায়। যেমন ধর সনাতন ও কিন্তু মানে প্রতিমাকে কেন্দ্র করে কিন্তু ও উঠেছে। প্রতিমাকে আগে যখন নট ক্যালকাটা প্রতিমাটা বাঁধাতো, তখন কিন্তু প্যান্ডেল বরঞ্চ অনেক সময় ম্লান থাকে, না, ও কিন্তু প্রতিমা কিন্তু উজ্জ্বল থাকে। সেটা খুব চেঞ্জ হয়েছে। রাইট, এখন সেই ক্ষেত্রে কিন্তু যে প্যারিটিটা, ব্যালেন্সটা, এটা কিন্তু তোমাদের মতন অনেকেই কিন্তু করছে। না করছে না আমি বলছি, আমি বলছি না যে কেউ করছে না, কয়েকজন করছে, কয়েকজনা করছে না। হ্যাঁ, আমার মনে হয় কনসেপ্ট তৈরি করা একটা বিরাট ফ্যাক্টর। যারা আর্টিস্ট যারা আছে, প্রপারলি ঠিক মতো জায়গায় সোর্স দিয়ে দিয়ে পড়াশোনা করে কনসেপ্ট তৈরি করে, কনসেপ্টটা যে তৈরি করছে তার কিছুটা বিরাট ফ্যাক্টর। এবং দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে কনসেপ্ট যে তৈরি করছে সে তো বটেই, এবং এটাকে যদি প্রমোট না করতো তাহলে কিন্তু এই কনসেপ্ট যারা তৈরি করছে, ক্লাব যারা এটাকে গুরুত্ব দিচ্ছে, তখন কমে যেত। এখন পুজো যারা পুরস্কার দেয় তারা তো সেটাকে গুরুত্ব দিয়ে দিচ্ছে, তাহলে গুরুত্ব যখনই দিচ্ছে, তাকে প্রাইজ দিচ্ছে, তখন তো যারা এইটাকে নিয়ে বেশি ভাবে তারা তো একটু ভাবতো যে না, আমার এখানে একটা বক্তব্য আছে, আমি আউটসাইডার হিসেবে বলছি। বাইরের থেকে এখানে ডিপেন্ড করে যে আর্টিস্টটাকে ইন্ডিভিজুয়াল, তার উপর। আমার অবজারভেশন হচ্ছে যারা বানায়, কিছু হচ্ছে যে প্রচন্ড গুণী ট্যালেন্টেড, কিন্তু ওরা প্রতিমা বা ওতেই ওরা অসাধারণ ইয়ে করতে পারে, কনসেপ্টটা সবাই ভাবতে পারে। আমি দেখেছি কিছু লোক আছে সবাই ভাবতে পারে না। পারে না, হ্যাঁ, right. কিছু লোক আছে যারা পুরো কনসেপ্ট ভাবা কিন্তু আরো বেশি কঠিন। নিশ্চয়ই হোল পুরো জিনিসটা ভাবা প্রত্যেক জিনিস ওটা কিন্তু আরো কঠিন। আমরা আর্ট কলেজের ছেলেরা বা আমরা অনেকে তো খুবই গুণী, খুবই ট্যালেন্টেড, একটা প্রতিমা বা একটা ইয়েতে খুব সূক্ষ্ম ডিটেলিং গুলো করতে পারি, ওভারঅল যে কনসেপ্টটা কিন্তু সবাই ভাবতে পারে না, এটা কয়েকজনই ভাবতে পারে, এটা আমি লক্ষ্য করি। এখানে আমি একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে এই যে পুরো দুর্গাপুজোর থিম, তার স্ট্রাকচারাল, এটা তার অ্যাস্থেটিক্যালি সবটা নিয়ে, পুরোটা নিয়ে একটা কাজ হচ্ছে। এখন প্রতিমা একটা আর্টিস্ট, সে তার কনসেপ্টে বা তার ড্রয়িং নিয়ে সে ওটা করতে পারে, কিন্তু এই যে স্ট্রাকচারাল ফর্মটা, আমি এটা কেন প্রশ্ন, আমি নিজে স্ট্রাকচারাল নিয়ে পড়াশোনা করেছি, আমি ইঞ্জিনিয়ারের এক্সটেরিয়রে কাজ করেছিলাম। তো আমরা যেটা দেখেছি, এই যে বেশ যেসব পুজোতে স্ট্রাকচারালের উপর খুব বেশি হাইলাইট করছে, সেসব স্ট্রাকচারাল ফিগারগুলো বা বডিটা তৈরি করা কিন্তু একটা আর্টিস্ট শুধু একা করতে পারে না। কারণ সেই ধারণাটা বা সেই ড্রয়িং কনসেপ্টটা নেই। এই ড্রয়িং কনসেপ্টটা করতে গেলে কিন্তু পুরোপুরি ভাবে একটা সিভিল স্ট্রাকচারাল তাকে জানতে হবে। এবারে তো এটা একটা টিম ওয়ার্ক। এবার আমরা ধরুন কাজ করছি, আমাদের সঙ্গে সাউন্ড টেকনোলজিস্ট আছে, স্ট্রাকচার নিয়েও ইঞ্জিনিয়াররা কাজ করছে। হ্যাঁ, তার সঙ্গে করতেই হবে। যেসব আমরা নতুন নতুন স্ট্রাকচার দেখি, এসব কাজ- আমি ড্রয়িং করতে পারি হ্যাঁ। যে আমি এরকম করে বাঁকবো, এরকম করে,
কিন্তু সেটা দাঁড়াবে তো শেষকালে। হবে না, কারণ একটা সেই দাঁড়ানোর জন্য কিন্তু ইঞ্জিনিয়ার সঙ্গে রাখছে বড় মেজারমেন্ট বড়। ভীষণ ভাইটাল। রাখছে। এই যে টেকনোলজি হ্যাঁ, টেকনোলজি ঘুরছে, মেজারমেন্টটা কোথায় নামছে উঠছে নামছে উঠছে। তারপর আলো হ্যাঁ। লাইটিং একটা খুব স্ট্রং এটা কিন্তু ইঞ্জিনিয়াররা তারাও কিন্তু ঢুকে গেছে। তারা ঢুকেছে। সিভিল সাইডটা Civil side ঢুকেছে। ইঞ্জিনিয়ার ঢুকেছে। এটা ইলেকট্রিক্যাল টেকনোলজি প্রচুর বেড়েছে এখন। ডুবলে তো প্রচুর বেড়েছে টেকনোলজি। কিন্তু এটা প্রচুর বেড়েছে। প্রচুর টেকনোলজিটা বেড়েছে এখন। এবং এই টেকনোলজি বাড়ার জন্য বাজেট অনেক বাড়ছে, অনেক অনেক বাড়ছে। হ্যাঁ ব্যাপারটা কিন্তু এটা ইনস্টলেশন আর্টের তো এখানটা টেকনোলজি প্রধান হয়ে গেছে কিছুটা। টেকনোলজি বাড়তে গিয়ে যেমন- জায়গাটা ওই সোমেন চেলরা করে, ওই সোমেন চেলরা তো- ওর সঙ্গে একজন ইঞ্জিনিয়ার আছে। ও, আমার মনে হয় যখন কনসেপ্ট তৈরি করে তখন পুরো চারজন মিলেই হ্যাঁ, ওটা- চারজন নেই, হয় না। এই একজন একটা তৈরি করে কনসেপ্ট আমি যখন বানাতে যাচ্ছি এইবারে যে প্রসঙ্গ আছে এখানে, এই যে এত কিছু ভাববার সুযোগ সবাই কিন্তু পায়। এইখানটা একটা আমাদের মধ্যে শ্রেণী বিন্যাস হয়ে যাচ্ছে। এই যে সব ধরনের কাজ করতে গেলে 1.5 কোটি টাকার বাজেটের কোনো হবে না। সেই ধরনের ক্লাব হাতে গোনা কয়েকটা, এবং শিল্পী হয়তো অনেকেই আছে কিন্তু করবার চান্স তো সে আর পেল না। সেও তো হয়তো ঘোরাতে পারে, কারণ পয়সা থাকলেই তো একটা ইঞ্জিনিয়ারকে নিলেই কিন্তু সে ভাবতে পারে অনেক। মানে লিমিটেশন অনেক আছে। সেই লিমিটেশনটা আগে আমাদের, যে আমরা যখন শুরু করেছিলাম 2000, 2003, 4, 5, ইভেন 10 পর্যন্ত একটা প্যারিটি ছিল। বাজেট করুন না খুব কাছাকাছি 30, 40, 25, 30। এখন হয়ে গেছে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 30 লাখ, 25 লাখ, 20 লাখ। এই যে বৈষম্য, এই বৈষম্য হওয়াতে মানে জুনিয়র আর্টিস্ট অনেক দুঃখিত হচ্ছে। কারণ তারা তো ওই ক্লাবে যেতে পারছে না। এবং এইখানে একটা বিরাট সমস্যা হচ্ছে, মানে যারা এই ধরনের বাজেট নিয়ে কাজ করে তারা সব পুরস্কার পায়। এবারে যারা জুনিয়র তাদের ভাগে আর ঢুকছে না। একটা ছেলেই 2টো পুরস্কার পাচ্ছে। মানে এটা যারা পুরস্কার দিচ্ছে তাদের একটা আমি বলবো ভুল। মানে তার মানে কোনোদিনই তারা উঠবে না জুনিয়ররা। প্রতি বছরই 1.5 কোটি, 2 কোটি টাকার বাজেট পাবে, 4-5 জন আর্টিস্ট ভাগ করে নিয়ে নেবে। 7টা বড় পুরস্কার, তার মধ্যে 4-5 জন নিয়ে নিল, আর 2টো পড়ে থাকলো বিড়ালের ভাগ্যে কার শিখে ছিঁড়বে, সেটা কোনো ঠিক নেই। তার মধ্যে প্রতিমা নেই। তারপরে একটা অ্যাকচুয়ালি বাড়ি থাকে। অথচ প্রথম যখন এশিয়ান পেন্টস যখন এটা শুরু করলো, তখন ওদের ক্যাপশনটাই ছিল শুদ্ধ সূচি সুস্থ রুচি। সেগুলো এটাই তো ছিল। সেগুলো চেঞ্জ। তাই তো বলছি, এখন তো পুরোপুরি এই বৈষম্যের কারণে কিন্তু অনেক শিল্পী কিন্তু আলোয় আসতে হচ্ছে। এটা কিন্তু আমাদের মানে কি বলবো, যারা কর্মকর্তা, যারা বিশেষ করে যারা পুরস্কার দেয়, তাদের একটা বড় ভূমিকা যে ছোটগুলোদের মধ্যে একটা বাছর, এটা তারা করছে। প্রতি বছর আমরা বলেই দিই যে এবার একটা পার্থ, একটা সুশান্ত, একটা ভব, একটা প্রদীপ, একটা আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি 2003-4 আস্তে 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 2003-4 আমি অমরের সঙ্গে কাজ করি। 2005 প্রথম আমি অফার পেলাম এইখানে লেক টেম্পল রোড শ্রীমন। ওরা আমার ফোন করলো, একটা পুরস্কার দিতে গেছি, দেখা হয়েছে। তো আমার ফোন করে আমার কাজ করছে, পুরোটাই আপনি দায়িত্ব। আমি তো পেয়ে গেলাম হাতে ঝামেলা আছে। এবার আমি 2005-এ পড়লাম এবং সব সাকসেস আমার জীবনে এসেছিল। ফার্স্ট কাজেতে আমি যতগুলো পুরস্কারের, বেস্ট পুরস্কারের জন্য যারা আশা করে সেটা আমি। আর এগেনস্টে কোম্পানি প্রচুর টাকা দুর্গাপুজো ইনভেস্ট করছে। বিশাল, এখানে একটা বিশাল বড় সেসব আছে, সেটাও ক্লাব আমি এটা খুব
সেগুলো তারা অনেকে করে, কেউ কেউ লোহা দিচ্ছে, স্টিল এসছে, হ্যাঁ কেউ লোহা দিচ্ছে, কেউ ইয়ে দিচ্ছে, এগুলো আছে, স্পন্সর করে, স্পন্সর করে, সেই প্লেট স্পন্সর করছে, সেটার জন্য তাদেরও তাদের একটা বিশাল অ্যামাউন্টের হ্যাঁ। তাই হলেও কাজগুলো হয় ভালো। না স্পন্সর করে, স্পন্সর বড় বড় ক্লাবকে স্পন্সর করে। পুজোর হয়তো ডায়মন্ড গোল্ড এই স্পন্সরটা না করলে পুজোগুলো আমরা করতে পারতাম না। আমরা বড় বড় যারা কাজ পাচ্ছে, অনেকে যারা করছে, আমি হয়তো অতটা করিনি, আমি এবছরে পেয়েছি সুযোগ। আগের জায়গাটায় একটু ফিরে আয়, 10-11 পর মানে 9 অবধি, হ্যাঁ 9 অবধি একটা স্ট্যান্ডার্ডে চলছিল, তখন দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সবাই পাচ্ছে। তারপর থেকে আস্তে আস্তে যখনই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে খালি কয়েকটা নাম ঘুরছে, হ্যাঁ ওই 3-4টে নামের মধ্যে খালি ঘুরতে শুরু করছে। নতুন কেউ আর উঠতে পারছে না, একজন যদিও বা উঠবে ব্যাস, তারপরে আর উঠবে না। এইখানটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। মানে ভালো কাজ করছে, তারা যে খারাপ কাজ করছে তা না। একটা তো ভাবতে হবে যে 3 কোটির সঙ্গে 40 লাখ 50 লাখ এইখানে কিন্তু মেরে দিচ্ছে তারা, ওইখানে সে কিন্তু পিছিয়ে গেল। যেমন গতবারই আমার একটা ফুল কাজ করলাম, পুরো কাজটা ছোট হয়ে গেল, ছোট আমি কোনোদিন বড় জায়গা। এবার কি হচ্ছে, জায়গা বাড়ানো যায়, সেই ক্লাবে যদি প্রচুর টাকা থাকে, সে কি করছে, তলা দিয়ে রাস্তা বার করে দিচ্ছে, বাড়ি দিয়ে এদিক দিয়ে চলে গেল, দর্শককে ওপর দিতে হয়েছে। এই যে খরচাটা করার তো সবার ক্ষমতা আছে, হ্যাঁ সেটা তো সবার ক্ষমতা নেই, তো এইখানে আটকে যাচ্ছে। এসবিআই পার্ক তো ভেঙে খালি করে দেয়, আবার পরে করে। হ্যাঁ এই ক্ষমতার কিন্তু সবার নেই। এই যে 3 মাস ধরে ফ্ল্যাট হয়তো দরজা বন্ধই না, জানলা বন্ধ, এইভাবে চলে, গাড়ি গ্যারেজে রাখতে পারে না, বাইরে কোথাও একটা গ্যারেজ করে দিয়েছে, সেখানে গাড়ি রাখছে। এই যে স্যাক্রিফাইস, সাফারার সব রকমই আছে, সবাই তো স্যাক্রিফাইস করছে না, গাড়িগুলোর উপরে ছাড়ে, সব রকম ভাবে পুজোটা এখন চলছে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে প্ল্যাটফর্ম আসা উচিত, যে একটু যেন জুনিয়র শিল্পীরা একটু যেন মানে কিছুটা উঠে আসে। এটা আমাদের কিন্তু যারা আমরা পুজোর কাজ করছি তারা ফিল করি, কিন্তু নিজের অস্তিত্ব রক্ষার জন্য সবাই তো চাইবে আমার কিছু করবে, আদৌ কিচ্ছু করেননি, কিচ্ছু করে। আমি প্রথম দিনে আমাকে প্রেসিডেন্ট করে রাখো, মানে প্রেসিডেন্ট মানে বসে থাকো, অমর সেক্রেটারি, শোন না অমর সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, মানে একদমই আমার কোনো কাজ নেই। একটাই মিটিং এ গেলাম, বুঝলাম যে এরা ডেকোরেটরদের মধ্যে আছে, যে টাকা না পেলে তার সিগনেচার ইয়ে না পেলে করবে না, আমার এখানে সেটা নেই। এবং আমার হচ্ছে সব জায়গায় আমি আমার জুনিয়রকে বললাম যে ক্লাবে করছিস, আমি তো 2 লাখ টাকা আমার গেছে, হ্যাঁ আমি তো না টাকা নেই, পয়সাগুলো ঠিক মতো পায় সবাই। না ওইটাই তো বলছি। ওই তো বলছি এবারে, যে আমি বললাম তুই করছিস, আমার কিন্তু গেছে 2 লাখ টাকা আমার গেছে, কি করবি, পাবি তো, না আমরা পেয়ে যাবো, খুব ভালো। হ্যাঁ বললো যথারীতি, ব্যাপারটা হচ্ছে মাঠ করে বলছি, যথারীতি করলো, তিনিও পেলেন। এই যে আমাদের ওই বললাম না, আমাদের কোনো মিল নেই, মানে সবাই নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, একটা বড় ক্লাব ব্যানার ওইখানে কাজ করছি, ওই প্রতিষ্ঠা পাওয়ার জন্য তারা ওখানে ঝাঁপিয়ে যায়, টাকা পায় না, আবার ফিরে আসে। হ্যাঁ এবারে টাকা না দেওয়ার টেন্ডেন্সিটা সব ক্লাবের, যারা যারা রেগুলার বেসিসে পুজো করবে, তারা যদি এরকম সুবিধা থাকে তারা আছে। কিছু মুক্তি ক্লাব আছে, তারা এগুলো করে, খুব কম, সংখ্যা কিন্তু বেশি না, খুব কম ক্লাব এরকম যে টিমোর পেমেন্ট দেয় না, সেটা সবাই করেছে, টালা প্রত্যেকও টাকা নিয়ে টাল বাড়ানো। এখন মজা হয়েছে এর জন্য আমরা আর্টিস্ট, কারণ না আর্টিস্টরা, ওই তো বললাম বড় বড় ব্যানার,
সে দেখছে ঠিক আছে, আমি 10 লাখ টাকা তো দিই, 2 লাখ টাকা যদি না দেয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, হাত তুলে কাজ করবো, একটা প্রাইস করবো, আমার মার্কেটটা থাকে। এইসব নানান যোগ এর মধ্যে আছে। ধরো আমি ধরে নিলাম আমার 2 লাখ টাকা যাবে, কিন্তু তারা আমার জন্য খরচা করবে প্রচুর, আমার নেক্সট পুজোর কাজটা আমি সেখান থেকে তুলে নেব। এইসব অঙ্ক অনেক রকম কষা হয়, হ্যাঁ, সেই অঙ্ক কষে চলে, ঠিক আছে, যাক না, কিন্তু এত বড় ব্যানার, এত ফান্ড ওরা দিচ্ছে, সেই ফান্ডটা তো সবাই দেবে না। মানে স্বাভাবিকভাবে এটাতে শিল্প যেরকম তার সঙ্গে ব্যবসাও একটা বিরাট, মানে হ্যাঁ, ব্যবসাটা শিল্পীকে খুব ভালো রকম ব্যবসাটা বুঝতে হবে। যারা ভালো ব্যবসা তারা ঠিক মতো চলে, আর আমার মতো লোক ব্যবসা বোঝে না, তাদের ওই চলে যায়, এরা কেউ হ্যাঁ, চলে যায়। এটা তো পূর্বে তো আমি ছবি আঁকার জগতেও দেখলাম, প্রচুর ছবি ভালো ছেলে কাজ করে কিন্তু কমিউনিকেশন স্কিল নেই, মার্কেটিং করতে পারে না, মার্কেটিং যারা দেখেছি এইসব ব্যাপারে এক্সপার্ট, ওটা আমরা ভালো সব যোগাযোগ এই কোথায় ওরা সাকসেসফুল। এটা সব জায়গায় এটা চলছে। প্রেজেন্ট সিচুয়েশনে একটা এমন জায়গায় চলে যাচ্ছে যে সর্বত্র ছবি আঁকার জগতে আমি যখন কলাভবনে পড়ি, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে মানিদার সঙ্গে কেলি সুব্রমণিয়াম, মানিদার সঙ্গে কথা বলি, মানিদা যে ন্যাশনালের কাজ দেবো, তাও তুমি একটু দিয়ে দাও, পুরস্কার তো ও একটা পাবে, ও একটা পাবে, ও একটা পাবে, তুমিও কেন বাকি থাকো, তুমিও একটা দিয়ে নাও, মানে ছাত্রদের মধ্যে। হ্যাঁ, তারপর শান্তিনিকেতনে আমি অনেক কিছু তো ওখানে তো মাথা বড় থাকে, তো দেখলাম ন্যাশনাল যেটা আমাদের জুনিয়র যেটা স্কলারশিপ, শান্তিনিকেতনের মোট তখন ছিল 6টা না 7টা স্কলারশিপ, 10টা, তার মধ্যে 5টা কলাভবন। কে গেছে? জাজ সুভাষ রায়, শরৎকর আর সর্বজিৎ, জাজ সবাই ডিপার্টমেন্ট থেকে দুটো 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 করে 6টা ঢুকে গেল। এটা আছে এখনো, যে জাজমেন্ট হয় এখন তাই আছে। আমি বম্বেতে দেখতাম ওই যে কলেজ অফ আর্টের ছাত্র ওখানে বেশি, ওদের লবি কাজ করে। দিল্লিতে দেখতাম ওই দিল্লি আর্ট কলেজের লবি ওখানে কাজ ওরা করে। এখনো আছে, এবং এই নিয়ে একবার এই গত কয়েক বছর আগে যারা পুরস্কার কমিটি ইয়ে হয়েছিল, রিভিউ করা হয়েছে, তাকে দেখা যাচ্ছে যে চিন্তনের বাবা জাজ, চিন্তন পাল, সেই জাজমেন্টে সেবারে কে কে পুরস্কার পেল? চিন্তন, আর চিন্তনের যে বউ মারা গেল, খুন করা হলো, একটা স্পেশাল হচ্ছিল হ্যাঁ, সে পেল। এবং সেইটা নিয়ে এ করা হয়েছে যে তারপরে আরেকজন, তার ভাই কলাভবনের অধ্যাপক, আর তার দাদা আছে ওখানে বসে আছে, সে পেল। এটা নিয়ে তাতে মানে বেশ কিছু বলা হয়েছিল যে এইগুলোতে কেন না হবে, আলটিমেট হয়নি, কিছু হয়েছে না, ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আছে, আবার এখনো যে নেই তা না, এখন আবার আছে অন্য ফর্মে কোনো ভাবে চেঞ্জ হচ্ছে, আছে। এবং তুই এবার তোর ইয়ে দেবো, তোর এক্সপিরিয়েন্স কোনো এবারে আমার কাজ তাহলে আরো কথা হবে, কাজ নিয়ে কথা। আচ্ছা তাহলে একটা জিনিস ফাঁক কথা বলিস, যেটা জনসাধারণ সব কিভাবে নেয়, এই যে আমরা জনসমাগম হচ্ছে মেন তো ওরা, ওদের কিভাবে এগুলো আমার রেজুলেশন ভালো নেই, এটা আমি এই যে একটা এসেছিল পুজো কর্তা, এখানে একজন আজকে এসেছিল পুজো কর্তা, এটা হচ্ছে সাউথ সিটি মলের উল্টো দিকে ইডিএফ এর মাঠ, যোধপুর পার্ক, ইডিএফ মাঠে খুব স্বল্প বাজেটে কাজটা করেছিল। মানে ঠাকুরটা একদম মানে ডিজাইন মনে হচ্ছে না আলপনা দেওয়া আছে। এটা ছিল মাটি,
আর খড়, খড়ের দড়ি দিয়ে আলপনা করেছিলাম। খড়ের দড়ি দিয়ে আলপনা করা হয়েছিল। ওপেন বাইরেটা ওপেন ছিল, বাইরেটা না, ইনসাইড আর বাইরেটা খড়ের দড়ি দিয়ে একটা প্যারিস দিয়ে। ছবিটা কি একটু সাফ হতে পারে? আরে জোরটাই খারাপ আছে। আচ্ছা নেক্সট, এটা আমি ফেসবুকে দেখেছিলাম ওদের। এটা না, এটা তো আগেরটা। এটা ওই বাড়ি, ওইটাই এই যে বাড়িটাকে সাদা করা আছে আপনার। নেক্সট, ওটা এটা সবই ঝাপসা। হ্যাঁ, এটা পেপার দিয়ে করেছিলাম। আসলে ছোট ছোট সেটা পাওয়া কি তোমার করে হ্যাঁ, প্রতিমা পেপার পাওয়া প্রতিমা, হ্যাঁ, এইটারও অসাধারণ, খুব সুন্দর। এটা একটা আমার ছোট্ট পুজোর কাজ। হ্যাঁ, এগুলো বাঁশের ইয়ে দিয়ে। তো এটার টাইটেলটা ছিল বিজ্ঞাপন। গাছের যে বিজ্ঞাপন দিই না আমরা, গাছগুলো একটা ফুল ফোটে, সেই ফুল আমরা দেখতে পাই না। হ্যাঁ, কখন বসন্ত এলো, কখন শরৎ এলো, কখন কি এলো, সেটা আমাদের কলকাতায় বসে দেখা যায় না। সেটার এগেনস্টে আমার কাজ, যে এটা তোমারই করে কোথায় হয়েছিল এটা 2000 না আমি বলছি 20 উনি মানে ক্রিয়েটেড বাই কি হ্যাঁ তো মানে কার্ড তো হাতে তৈরি এটা হ্যাঁ মানে আমার ঠাকুরটাও তৈরি ঠাকুরটা আমার। আচ্ছা এগুলো গাছের ডাল দিয়ে করা। এটা কৃষ্ণপুরের গাছ। এইগুলো মেরে দিচ্ছে, খুব ভালো। এটা কি একটু বলো ওই টাইপটা আগেটা একটু বলো এটা করা হচ্ছিল একটা স্পিরিচুয়াল পাওয়ার, যে আত্মশুদ্ধি। হ্যাঁ, ওই সার্কেলটাকে আমি দেখিয়েছিলাম যে বিভিন্নভাবে নিজেকে কিভাবে মনটাকে শান্ত করা যায়, আত্মাটাকে কিভাবে করা যায়, এইভাবে এটাকে করা যায়। যে এটা কোথায় হয়েছে এটা কৃষ্ণপুরে স্কুলের সময়টা স্কুলের পেছনে একটা পুকুর আছে। আচ্ছা এই কি মেটেরিয়াল ছিল এটা কাপড় টাপড়, বাঁশ কাপড়, এই জিনিস। এই কাজটা হচ্ছে শহর নগরায়নের এগেন্স্টে। আমার কনসেপ্টটা ছিল যে আমরা একটা করে গাছ কাটছি, সেইখানে কিন্তু একটা বাড়ি হচ্ছে। হ্যাঁ, সেই জন্য এই গাছটাকে এখানে একটা বাড়ি পাম, ভিতরে একটা গাছ। হ্যাঁ, এবং গাছটাকে আমি ওই কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে মুড়ে দিয়েছি ডেড বডির মধ্যে। অরিজিনাল এটা গাছটা অরিজিনাল ছিল ওখানে না, গাছটা তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা গাছটা গাছের ডাল দিয়ে আমি তৈরি করেছিলাম। সেই বছর ওই প্রচন্ড করোনার জন্য বাজেট খুব কম। আমাকে বললো ক্লাব যে কি করে করা যাবে দাদা। ঠিক আছে, কোনো ব্যাপার না, গাছের ডালগুলো তো তোমাদের সব কাটো, কর্পোরেশনের তো ডাল কাটা হয়, আর ওখানে একটা কমিশনারই হচ্ছে ক্লাবের সাথে যুক্ত। সব ডালগুলোকে রেখে দাও, ওই গাছে কালি ওই জায়গা দিয়ে আমি কাজটা করেছি। এবং দুর্গাটা মানে গাছেরই কনসেপ্ট। মেটের দুর্গাটা মাটির। ও আচ্ছা হ্যাঁ, দুর্গাটা মাটির, মানে দেখলে মনে হবে ওটাও গাছ। না, একটা নোটিস করলাম তো প্রত্যেকবার কিন্তু এটা খুব ভালো ইয়ে। তো একদম স্টাইলটা তুই চেঞ্জ করিস, এটা খুব খুব ভালো। এই কাজটা কিন্তু খুব সুন্দর কাজ। এই আমি এটা হাইট কিরকম আছে দুর্গাটার খুব বেশি না, 9 ফিট পাস করে দিতে এটা একটা জীবির মতো একটা মাশরুম মাশরুম নিয়ে একটা কাজ। এটা কোথায় করেছো না না, ওটা ওই মাটি দিয়ে সিমেন্ট রাস্তা দিয়ে ওই জীবিতে বাইরেটা করেছে, পাথর দিয়ে, যাতে ক্যারেক্টারটা আসে। ছবির কোয়ালিটি ছোট না, আরে ছবির কোয়ালিটি গুলো খুব খারাপ। আরেকটু জিজ্ঞাসা করছি অফ দ্য ট্র্যাক, হয়তো মিজোরামের ব্যাপারটা নিয়ে কি হয়েছিল? বলছি সেটা ক্যামেরা দিয়েছিল ছবি, হ্যাঁ, ওটা একটা ঘটনা 2005-এ 4-এ আমার একটা কনসেপ্ট ছিল যে নাগাল্যান্ড, জোরে বল। নাগাল্যান্ডের উপরে। তো ও ড্রেস গুলো সব নাগাল্যান্ডের পোশাকে পরানো হয়েছিল দুর্গা। ড্রেসটা পরানোর কারণে যেটা হয়েছে কি, ওই ড্রেসটা ওদের যে নিয়ম আছে সেই নিয়মে ওই ওদের নিজস্ব লোক ছাড়া অন্য ওই ড্রেসকে পরতে পারবে না। ও আচ্ছা। আর তারপরে দুর্গাকে পরিয়েছি, সেই জন্য একটা
নাগাল্যান্ডের একটা ছাত্র অ্যাসোসিয়েশন গভর্নমেন্টকে জানায় যে আপনারা এটাকে ইমিডিয়েট ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমরা অন্যভাবে ইয়ে করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে পুলিশ থেকে বলে যে এই পোশাক রাখা যাবে না। তার আগের দিন আনন্দবাজারে ছবি হ্যাঁ ছবি বেরিয়ে গেছে, সেই জন্য আরো ওরা জানতে পারলো। ছবি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবারে পুলিশকে ওরা ইনফর্ম করেছে এবং ছাত্ররা বেশ কিছু প্রোটেস্ট করেছে, তাতে দুর্গার ড্রেস খোলা হলো। খুলে এবারে তখন আমি বাইরে ছিলাম, আর কি কলকাতায় ছিলাম, টায়ার্ড হয়ে আসতে হতো। পুজো তো ওপেন শুরু হয়ে গেছে, পঞ্চমীর দিন রাত্রে, ষষ্ঠীর দিন, পঞ্চমীর দিন রাত্রের ঘটনা। পঞ্চমীর দিন ছবি বেরিয়েছে সকালবেলা, পঞ্চমীর দিন বিকেলবেলা আমি আর নিজের টায়ার্ড হয়ে গেছি, ঘুরে বেড়াচ্ছি, তখন হঠাৎ করে যাই আর কি সন্ধ্যাবেলায় ওই সময় প্রতিবার ওখানে গেছি, দেখি ঢাকা দেওয়া আছে, সামনেটা বন্ধ। কি বলে দেখলাম, আমি ভিতরে ঢুকলাম, দেখছি অমর আর অমরের ওয়াইফ ভিতরে গিয়ে কিছু কাপড় কিনে নিয়ে এসছে, ওই রকম টাইপেরই, মানে নিয়ে চেষ্টা করছে পড়াবার, ওরা পারবে না পড়াতে। আমি সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ করে পড়িয়ে টড়িয়ে দিয়ে না দিয়ে আমি একটা কথা করেছিল, ঠিক আছে, তো নাগাল্যান্ডের ড্রেসটা লিঙ্ক নাগাল্যান্ডের ড্রেস করেছেন এই জায়গাটাই গন্ডগোল, এই জায়গাটাই আমার গন্ডগোল। এই জায়গাগুলো আর্টিস্টরা এক্স্যাক্টলি, মানে পুরো লিঙ্ক নেই, ভিড় লাগানো পড়ে না। আমাকে এবার ঠাকুরে কি করতে হয়েছিল, নাগাল্যান্ডের যে মানুষের ক্যারেক্টার আছে, চোখে খোলা, নাগাল্যান্ডের পুরো একটা থিম করতো, ঠিক আছে, তারপরে এইসব করে করতে হয়েছে। তো আমার ঠাকুরটা খুব ভালো হয়েছে। এটা কোন সালের ঘটনা? 2005 4 সরি 2004। কোথায় কোথায় এটা হচ্ছে অজয় সন্দীপ হরিদেব। আমার ঠাকুরের সঙ্গে কিন্তু দেখুন একটা এইটাই প্রশ্ন সামঞ্জস্য আছে। লিঙ্ক থাকবে তো কোথা থেকে কোন যেমন এই গাছের যে ঠাকুরটা, এক্সেলেন্ট, হ্যাঁ গাছের ঠাকুরটার সাথে গাছের মিল আছে। সুন্দর কাছের ঠাকুর। স্পিরিচুয়াল যখন হচ্ছে তখন তাকে ধ্যানস্থ একটা করছে। এইভাবে আমি চেষ্টা করি করার। ততবারের এক ভিডিওটা যদি ভিডিওটা চলছে না না বাচ্চাদের ছবি আঁকার ইয়ে কি ওটা পুরুলিয়া করেছিল লাস্ট ইয়ার এইটা এটা উই জিবি এটা দেখা নেই, আগে এটা দেখা নেই। উই জিবি এবং এই দুর্গাটাকে দেখো দেখলে মনে হচ্ছে খানিকটা ওই একটা উই জিবির মতো একটা ক্যারেক্টার, খালি কালারটাকে আমি লাল করে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওই চেষ্টা করেছি মানে স্ট্রাকচারের সঙ্গে যেন রিলেশন থাকে এবং দুর্গাটা যেন দুর্গাই মনে হয়। হ্যাঁ, প্যান্ডেলটা ছিল তোমার পুরো এরকম উই জিবির মতো, পুরো ওই টিভি যেমন হয় ওরকম করেছিল। ওটা কি করেছিল, প্লাস্টারের সঙ্গে সিমেন্ট দিয়ে স্টোন দিয়ে একটা ক্যারেক্টার ওই উইয়ের যে এরকম গ্রাফিক্স ওগুলো তোকে করতে হয়, করতে আমাকে হয় না, আমার লোকই করে। খালি বলে দিতে হয় এখানটা ভালো লাগছে না, এখানে ঠিক কর, হ্যাঁ এইরকম সেটটা কর, এই মেটেরিয়াল দিয়ে কর। আমাদের কাজগুলো হয় গলায় তো কাপড়টা পরে, চড়ায় কাপড়, তারপরে না প্রথম বাঁশ, তারপরে চাট, তারপরে চট, তারপরে প্লাস্টার সিমেন্ট মিশিয়ে এই কাজগুলো আমার যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তারপরে বুঝেও গেছে আসছে। হ্যাঁ, যেমন গত বছরের যে আমি কাজটা করেছিলাম মনীষ ছিল, তার আগের বারে একটা কাজ আছে, সেটা তো মনীষের ছবি আছে কিন্তু সেটা আর নেই। এই কটাই ডাউনলোড হয়েছে, 13টাই হয়েছে, আর কিছু নেই ছিল না। ও আচ্ছা, একটা প্রশ্ন করছি, অজয় সংগীত এখন পুরো মাটির প্যান্ডেল হলো, সেবার দিন তুই ছিলি না, সেটা তো বললাম তো আমার প্রথম কাজ। পুরো মাটির প্যান্ডেল কি হয়েছে? হ্যাঁ, ওটা একটু ভিতরটা আমার কাজ। ওটা হলো কি করে মাটিতে? বর্ষা বৃষ্টি ভিতর ও বাইরেটা মাটি অনেক রকম টেকনোলজি ইনভলভ, এই জিনিসটা ভাবো। ওই স্ট্রাকচারটা ওটা ভেঙে যাওয়ার ভয় আছে, বৃষ্টি হওয়ার ভয় আছে, আগুন লাগার ভয় আছে, অনেকগুলো জিনিস আছে। তো এই জিনিসগুলো তুই কি করবি? অন্য লোক ইনভলভ থাকে। না না, বললো তো এইটা
লোকজন যাতায়াতের ব্যাপার আছে। এগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা তৈরি করে দিই। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এগুলোকে ঠিক করে দিই যে কিভাবে স্ট্রাকচার দাঁড়াবে, তার জন্য যারা ডেকোরেটর আছে তারা এগুলো মাথায় রাখে। দরকার হলে লোহার আর্মেচার দেওয়া হয় যাতে লোডটা ক্যারি করে, কোথাও কোথাও লোহার আর্মেচার দেওয়া হয়, সেটা হয়। হ্যাঁ, এগুলো ডেকোরেটর এবং তার সঙ্গে লোহা আমাদের নিজেরও মাথা খাটাই এইভাবে। আচ্ছা, লেক টাউনে একবার যেটা হলো নেতাজি সঙ্গ, হ্যাঁ আমি গেছিলাম, তোকে ফোন করলাম, হ্যাঁ তুই তাকে বলে দিলি লাইন দিতে হবে না। যাই হোক, ওই নৌকা টোকা নিয়ে হ্যাঁ। গাছের ওইগুলো, ওগুলো অরিজিনাল ডাল ছিল গাছের, ওই যে হ্যাঁ, হ্যাঁ। মানে একদম কাছেটা আসলে আমি সব ধরে অন্য প্রসঙ্গে আছে। সেটা হচ্ছে এতক্ষণ ধরে তুমি যে কথাগুলো বললে, মূলত তুমি যে কাজগুলো করেছো সেই কাজগুলোর একটা একটা ধারণা। যদি আরো অনেক বেশি ছবি থাকলে ভালো না না, হতো। ছবি আমার সবই আছে, ভিতরে আছে। সেটা somehow, হ্যাঁ, তো আমি আমার একটা কাজ বলি বলেন তো। আমি বলে দিই। আচ্ছা। সেটা হচ্ছে যে তুমি একটু আগে যেটা বললে, রঞ্জনা, তুমি তো এসছো পরে, আমি বলতে তোমার একটু মানে আগে দিয়ে এটা করছি। এটা তো আছে, প্যাকেটটাও আছে। সেটা হচ্ছে যে দুর্গা পুজো উপলক্ষে ইকোনমিক ট্রানজাকশন চলে যেটা 80,000 কোটি টাকা, 80,000 80,000 কোটি টাকা, 800,000 না, 80,000, 18 নয়, 80,000 কোটি টাকা নট ম্যাটার অফ জোক। কিন্তু তুমি একটা কথা বললে যে কলকাতাতেই যদি মেইন বাজেটটা হয়, মানে ম্যাক্সিমাম বাজেট কলকাতাতে যদি সেটা হয়, গৌরাঙ্গ আছে, গৌরাঙ্গ মানে একসঙ্গে তোমাকে হ্যাঁ, তো আমরা একসঙ্গেই সব গৌরাঙ্গের সঙ্গে আমার কোনো আগে আলাপ নাই, পরিচয় করলে হচ্ছে গৌরাঙ্গ কুইলা। গৌরাঙ্গ কুইলা ও বহুদিন ধরে কাজ করছে আমার আগে থেকে কাজ করছে, এবং যখন ভাড়ের প্যান্ডেল হয় তখন ও ওই প্যান্ডেলের গৌরাঙ্গ যথেষ্ট পরিচিত একটা শিল্পী এবং কনসেপচুয়াল প্যান্ডেল বা যা ভাবি না কেন, সেক্ষেত্রে ওরও একটা বড় অবদান আছে। গৌরাঙ্গ বলবে পরে হ্যাঁ, গৌরাঙ্গ বলবে হবে। আমি যে কথাটাতে আসছিলাম ইকোনমিক জায়গা, তুমি একটু আগে বললে যে কলকাতাতে কোটি টাকা, 2 কোটি 3 কোটি টাকার এরকম বাজেটে মুষ্টিমেয় কয়েকটা আছে, ধরেন যে 7টা কি 8টা তোমার হিসেবে 7টা কি 8টা, তো বাকি যদি সেটাকে ধরেও নেওয়া যায়, আমার ওখানে টোটাল পুজোই বোধহয় হয় 2,500 না 3,000। হ্যাঁ, অনেক সেটাও হয় 300-400 মতো পুলিশ থেকে না। আমি যদি সেটাও ধরি, পরিসংখ্যান কিন্তু সেই জায়গাটাতে সাপোর্ট করছে। তারা পশ্চিমবঙ্গ যদি সেটা ধরা হয় 80,000 কোটি টাকা কি করে? ওরা তো শুধু ওই জায়গা নয়, ওর সঙ্গে অ্যাড আছে, ওর সঙ্গে কাপড় চোপড়, দুর্গাপুজোকে কেন্দ্র করে তুমি যেটা বলছো 80,000 কোটি টাকাটা কি টোটাল পুজোর সময় ট্রানজাকশনটা দুর্গাপুজোকে কেন্দ্র করে সবগুলো মেটেরিয়াল, সবগুলো ধরে, আমি সবগুলোকে ধরেই ধরো 3.5 কোটি টাকা বাজেটের যে পুজোটা হচ্ছে, সেই পুজো বাজেটে ইনক্লুসিভ হচ্ছে তার প্যান্ডেল, ইনক্লুসিভ আর্টিস্ট পেমেন্ট, ইনক্লুসিভ লাইভ মিউজিক, সমস্ত কিছু, তাই তো? যদি সেটা হয়ে থাকে, না না, আমার মনে হয় অসুবিধা একটা জায়গায় মিস্টেক হচ্ছে। গুণেন্দ্রদা যেটা বলতে চাই যে পুরো ট্রানজেকশনের মধ্যে আপনার পুজোর স্টলটাও রয়েছে, আইসক্রিম যে বিক্রি করছে সেই সেটা নিয়ে 80,000 কোটি টাকা এক্সপেন্ডিচারের মধ্যে বলছে। না না, 80,000 কোটি টাকার মধ্যে পুজোকে ওই দুর্গাপুজোকে কেন্দ্র করে, মানে পুজোর পাঞ্জাবি বিক্রি থেকে স্টল, দুর্গাপুজোকে কেন্দ্র করে হ্যাঁ, সাজিয়ে কলকাতায় জামা কাপড় কিনছো সেটাকেও, হ্যাঁ সব কিছু দুর্গাপুজোয় শুধু হোর্ডিং খরচা গোটা কলকাতা তখন, আর কিন্তু দুর্গাপুজো ছাড়া কোনো হোর্ডিং থাকে না। মানে আমরা যে রোল খাচ্ছি ওটা ওর মধ্যে কিন্তু একটা কথা, স্পেসিফিক্যালি পুজোটার জন্য কতটুকু হচ্ছে সেটা সেটা ছাড়া যেটাতে আমার এই থেকে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে একটা অল্টারনেটিভ রোজগারের একটা প্যারালাল রোজগারের রাস্তা যদি বলা যায়। এতদিন অব্দি আর্টিস্টরা নির্ভর করে থাকতো বা অ্যাড এজেন্সি বা স্কুল
বা পেইন্টিংটা স্বাধীনভাবে চিত্রচর্চা বা স্কালচার করে জীবন ধারণ করছে, এখানে খুব কম সেই সংখ্যাটা যদি ধরা যায়। কিন্তু প্রতি বছর আর্ট কলেজ থেকে প্রচুর ছাত্রছাত্রী বেরোচ্ছে প্রতি বছর। তো দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে যে 1 বছর আগে থেকেই তারা প্রিপারেশন নিচ্ছে আর্ট কলেজ থেকেই, যে এবার আমি কোন পুজোতে বা পুজোতে আমি সুযোগটা পেতে পারি কিনা, অথবা তোমার মতন যারা ধরো শিল্পীরা মানে বলছি প্রথম সারিতে ইনভলভ হয়ে আছো, তারাও কিন্তু তোমাদের লক্ষ্য থাকছে যে আমি এবারে ভালো ভালো কিছু স্টুডেন্টকে নিয়ে রেখে দেবো আমার কাছে, যাতে তারা সারা বছর কাজ করতে পারে। তারাও শিখছে, তোমার কাজটাও হয়ে যাবে, দুদিকেই হচ্ছে। এইখানে কিন্তু একটা অল্টারনেটিভ রোজগারের যে জায়গাটা কতটা ভালো, কতটা সেই জায়গাটা আমি দেখেছি। একটা আমার সঙ্গে বেশ কিছু আছে শিল্পী। আমার বন্ধুকে তো রেখেছি আমি, ওকে আমি টাকার ব্যাপার না, ও আমার সঙ্গে সহযোগিতা করছে। কিন্তু আর তাছাড়া আমার সঙ্গে যারা জুনিয়র শিল্পী আছে তারা আমাকে খোঁজ করে, স্যার বা দাদা এবছর কি হবে, হবে। এটা কিন্তু তারা আশায় থাকে। গত বছর বলছি স্যার এবারে কি হবে, হ্যাঁ দেখে তো অলরেডি আমার কাছে একটি ছেলে এসে গেছে, আবার আসবে। এইটাই দেখেছি, এইটাই দেখেছি যে পার্থ ধরো গতবারে অনেক বছর ধরেই করছে আর্ট কলেজ থেকে ক্রিম অফ দ্য স্টুডেন্টকে বেছে নিচ্ছে, আরো সবাই বেছে নিচ্ছে। তাদের কিন্তু একটা ওরিয়েন্টেশন করতে পারছে, এই ওরিয়েন্টেশনটা কিন্তু অনেকটা ধরো রিসার্চ ওয়ার্ক কাউকে দিচ্ছে রিসার্চ ওয়ার্ক করতে, এবং সেখানে হাতে কলমে সেই যেরকম কাজটাও শিখছে। একটা যেটা তুমি বলে ইঞ্জিনিয়ারিং বলো, লাইটিং বলো, এই যে জিনিসটা তারা কিন্তু আয়ত্ত করছে, যেটা আর্ট কলেজ থেকে শেখানো হয় না, এবং এইখান থেকে সে প্র্যাকটিক্যালি সে শিখছে। তো তাদেরই একটা গ্রুপ অফ ধরো 20-25 জনের ভাবে মায়াতে তাদেরকে নিয়ে এক্সিবিশন বলে এই সুযোগটা কিন্তু পার্থ নিজে করে দিল, যে একটা জায়গাতে তারা যে নিজের ক্রিয়েটিভ কাজটা করে রাখে, তারা কিন্তু আলটিমেটলি টিমেরই ফেলে কাজগুলো খুব ভালো করছে। আমাদের হচ্ছে কি এখন ধরো যে ছেলে মেয়েরা উঠছে, আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ক্রাইসিসটা হচ্ছে মেইনলি হচ্ছে যে মানে কি করা হবে তারপর আফটার আর্ট কলেজ। আপনার আর্ট কলেজ তো এখন কটা পুজো, কটা কত জায়গায় হয় সারা বাংলায়, কটা পুজোয় কত মানে গ্রামাঞ্চলে তো পুজো হয়নি, দু একটা ছোট ছোট বড় শহরগুলো হয়েছে। এটা কিন্তু এখনো সবটা আমরা সার্ভাইভ করার মতো হয়নি, এবং মানে কিছু ছেলে কিছু, কিন্তু আমাদের চাকরির জায়গাটা আমাদের সমস্ত বন্ধ। হ্যাঁ, আজকে পশ্চিমবঙ্গে আমাদের ছবি এঁকে যেসব পোস্টগুলো আমাদের ছিল, আমি যে পোস্টে কাজ করছি আমার পোস্টে আর কোনো লোক নেই। হ্যাঁ, আমাদের জন্য কাজ হসপিটালের একটা পোস্ট ছিল, প্রত্যেক হসপিটালে 2 জন করে ড্রয়িং এর লোক থাকতো, তারা অ্যানাটমি বা সেকশন যত কিছু হতো ক্রিটিক্যাল কিছু সেগুলো বন্ধ করে দিই। ইনফরমেশন সেন্টারে আমি ঈশা মোহাম্মদ কাজ করেছেন, আমাদের মিনাল্লা কাজ করেছেন, মিনাল রায়, তারা ইনফরমেশন সেন্টারে কাজ করেছেন। তারপরে তারা গভর্নমেন্ট করে তারপরে প্রত্যেকটা জেলা ইনফরমেশন সেন্টার, প্রত্যেকটা জেলাতে একজন করে আর্টিস্ট ইনফরমেশন সেন্টারে কাজ করছে। এই যে শোন না, এই যে দেবু আরো ভালো বলতে হবে, গ্রুপ ইলাস্ট্রেশনের এগুলো আস্তে আস্তে কমে আসছে, এখন সব এআই তে হচ্ছে। এখন প্রমোশন, আগে গ্রুপ ইলাস্ট্রেশন ম্যানুয়ালি হতো, এখন ম্যাক্সিমামই সব কম্পিউটারে। তাও সেটাও হচ্ছে না, সেটাও হচ্ছে কম্পিউটারে করতে গেলে স্কিল একটা ট্যালেন্ট তারপরে এখন এআই তে করে হচ্ছে। তো আমাদের সত্যি কথা বলতে প্রতি বছর এত ছেলে আর্ট কলেজে আসে, তারা করছে এবং তারা করে পরে দাঁড়িয়েও যাচ্ছে কেউ। হ্যাঁ, আমিও ছেড়ে দিয়েছি, আমার জুনিয়র আর্টিস্টকে আমি ছেড়ে দিয়েছি, এবার 2 বছর ধরে ছেড়ে দিচ্ছি, তারা কাজ করছে। এবং এরকম অনেকেই আস্তে আস্তে স্বাবলম্ব হয়ে যাচ্ছে, তারা কেউ কেউ ছোট ছোট কাজ করতে করতে নিজেরা দাঁড়িয়ে যাচ্ছে। তো এরকম এই কাজটা হচ্ছে, যেমন আমাকেই বলছি, তো আমার যদি না আনতো তাহলে আমি এই ফিল্ডে আসতাম। তো এখানে আমার কিছু দান আছে, হ্যাঁ, সে আমার তার প্রয়োজনে আমাকে নিয়ে এসছে ঠিকই,
কিন্তু সে যদি না আমাকে জোর করে না আনতো তাহলে তো আমি আসতাম সেক্ষেত্রে না। তোমার নিজস্ব একটা ট্যালেন্ট সেখানে কাজ করতে, সেটা যদি না থাকতো আমরা তোমাকে ডাকলেও তুমি কি করতে? সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই আমার ওটা ছিল বলেই আমি দাঁড়িয়ে গেছি। হ্যাঁ সেটাই। ও এনেছে আমার না পুজো অথবা তোমার কোনো একটা পুজো করবার ইচ্ছে নেই তোমার ওই জায়গায়, না, না। কি বাধ্য করা হয়েছে? সেরকম কিছু নেই, আমরা বাধ্য করার মতো কিছু নেই। বা তোমাকে বাধ্য করা হয়েছে? বাদ দেওয়াটা, দেখুন বাদ দেওয়াটা এখন যদি আমরা কেউ সরকারের এগেনস্টে প্রোটেস্ট করতে যাই তাহলে হয়তো সাফারার হতে পারে। সেটা ঘটেছে, যেটা ঘটেছে তো। হ্যাঁ, কথা বলার স্বাধীনতা থাকতেই পারে, কিন্তু কথা বলার সেখানে স্বাধীনতা তো সেক্ষেত্রে যদি কোনো- কথা বলার স্বাধীনতাটা থাকবে, এখানে একদমই রাজনীতি চলে যাচ্ছে। কথা বলার স্বাধীনতাটা তো আমার কতটা কথা বলা যাবে, এবং তার জন্য যদি আমি সাফারার হই তাহলে সেখানে হয় মুখ বন্ধ করে থাকতে হবে, আর না হলে পুজোর কাজ বন্ধ করে সেই দিতে হবে। জায়গাটাতেই আসছে। হ্যাঁ, দুটো করতে হবে, হয় তার সঙ্গে ব্যবসা করবো না, ব্যবসা করবো না মানে পুজোর কাজ আমি করবো না, তার মানে তো তাই পুজোর কাজ আমি আর করবো না। কেন বড় ব্যানারের কাজ করতে গেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত। তাহলে পুজোর কাজ করবো না, আমি আমার স্বাধীনতা অনুযায়ী চলতেই পারি। হ্যাঁ, এবারে একবারেই যে সরকার কাজ করছে না তার নয়, না, করছো, করছো। কিন্তু বড় ব্যানার মানে তো পার্টির পুজো। না না, ও সেটা ওকে মানে ইচ্ছে করে বসিয়ে রাখা হয়েছে, এবং বসিয়ে রাখা মানে হচ্ছে ও যাতে বড় জায়গায় না যেতে পারে তার জন্য একটা চেষ্টাই থাকে। দেখুন বিষয়টা তো বললাম, একটা ব্যবসাদার থেকে রাজনীতির লোকরা চড়ায় না, রাজনীতির ব্যবসাদাররাও চড়ায় না রাজনীতি। হ্যাঁ, যতই বড় রাজনীতি নেতাই হোক, মেইন ব্যবসাদার থেকে চড়ায় না। তাহলে রাজনীতি আবার না, আমরা অন্যদিকে যাবো না। অন্যদিকে না, এটার সঙ্গে পুজোর সঙ্গে রিলেট আছে, একদম নেই তা না, না, সেটা এক্স্যাক্টলি আমি এটাই আছে। আরেকটা জিনিস হচ্ছে রাজনীতি লোক না হয় টাকাও তুলতে পারবে না। এখন আমি যে ক্লাবে কাজ করছি, প্রত্যেকটা পুজোর সঙ্গে রাজনীতি যুক্ত। না না না, আমি যখন কাজ আমি যেটা কাজ করছি কাউন্সিলর, কাউন্সিলরও কাউন্সিলরের পুজো। হ্যাঁ, হ্যাঁ, সে তার পুজো করছে, আমি যদি তার সঙ্গে দিদি এবারে অনেক কাজ লাস্ট ইয়ারে অনেক কাজ পাওয়ার কথা না, পাওয়ার কথা না, তাদের সাথে connect কারণ হচ্ছে তার ফিল্ডটা ভালো আছে। যারা জাজমেন্টে থাকে প্যানেলে, সেই প্যানেলে যদি আমি যদি নামি আর্টিস্ট হই, যদি আমি হয়েওছি ভাই যদি না যোগী চৌধুরী একবার কাজ করে পুরস্কার দেবে। এইরকম ধরনের যারা নামি আর্টিস্ট একটা টিপস দিয়ে দিই, সাঁতরাগাছি থেকে কখনো ট্রেনে হাওড়া স্টেশন ঢোকার চেষ্টা করবে না। মোটামুটি একটা ধারণা আছে, কোনো উপায় নেই। তো যাই হোক, অনেক শিল্পী থাকে, আমরা এই ফিল্ডে অনেক শিল্পী আছে, তবে আমরা জনা ৫-৬ একটু বোধহয় আলাদা বন্ডিং আছে, তার মধ্যে পূর্ণেন্দুদা আমাদের মধ্যে আছে, মানে আমরা একটু আলাদা ভাবে নিজেদের মধ্যে ওদের কখনো কোনো আলোচনা হলে করি। যাই হোক, যে জায়গাটা আলোচনা হচ্ছিল আমি একটা ছোট করে ওই জায়গাটা থেকে শুরু করি, যে হয়তো আমার নীতিগত ভাবে বা সামাজিক ভাবে কোনো এক রাজনৈতিক দলকে বা তার নেতাকে পছন্দ নয়, অথচ তিনি আমাকে ডাকলেন পুজোটা করতে, আমি প্রচন্ড ভাবে ধরুন ঘৃণা করি, ও সেই লোকটাই আমাকে ডাকলো পুজোটা করবো, তো আমি কি করবো? আসলে ধরুন 5 দিন যদি ঘরটা খোলা না হয়, আমি একটা কাজ করেছিলাম, তো আমার কি হয়, মানে পূর্ণেন্দুদা জানে এটা, আমার জেলায় প্রচুর কাজ পরবর্তীকালে জগদ্ধাত্রী পুজো, কালী পুজোতে যায়, তো মানে এতটাই ডিমান্ড থাকে যে 2 বছর, 2.5 বছর, 3 বছর আগে থেকে বলে যায়। এবার ওই পুজোটা একটু বেশ ভালো হয়েছে, আমরা তখন কাজ ফিনিশের দিকে আছি, চন্দননগরের একটি ক্লাব, সেখানে নিয়ে যাবো, ও কোনোভাবেই মানে যে মানে বসেই আছে, মানে বললো আরে যাও কি খেয়ে আসো, আমাদের ছেলেটাকে বলে ওদের খাইয়ে দেয়, তো ওগুলো যাচ্ছে না, ওইখানেই বসে আছে। এরকম একটা টাইমে আমি চন্দননগরে যাদের ভত্তা দিয়েছিলাম তাদের একজন পুজো কমিটির একজন ফোন করেছে, এই সাজটাজ কি হবে ইত্যাদি, আমি বললাম কল পুকুরধার বলছে স্টেশনের পাশে, বলছে আরে খবরদার যেও না, বলছে ওদের প্রত্যেকের কাছে মেশিন গান থাকে, মানে রিভলভার থাকে, ওরা সব চোলাই মদের ব্যবসা করে আর সাইকেল স্ট্যান্ড, বলছে খতরনাক জায়গা, একবারে ভুল করেও তুমি যেও না।
সকাল থেকে তাড়াতে পারছে না, হয়তো মজা করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমি বললাম তুমি যাও, আমাদের ম্যানেজমেন্টের ওরা টাকা পয়সার কথা বলে ঠিক আছে তোমরা যেরকম পারবে দেবে করে দেবো, তবে আমি কিন্তু ষষ্ঠীর দিন হ্যান্ড ওভার দেবো, কারণ এটা আমি কালী পুজোয় ভাদ্রী দ্বিতীয়া থাকবে, তৃতীয়ায় ভাবলো যে হঠাৎ কি হয়ে গেল, হ্যাঁ বলছে। তো তারপর ওদেরকে বললাম আমি একদিন যাবো তোমার ফিল্ডে, গিয়ে ওদের নিয়ে বসে আমি বললাম আরে তোমাদের তো প্রচুর বদনাম, তো তোমাদের পুজোটা এবার ভালো করে করতে হবে। ওরা আমি ওদের একটা ড্রেস কোড করে দিলাম, ওদের বদনামটা কি জাস্টিফাইড সত্যিকারের ছিল? রাইভাল ক্লাস এবং সেই ছেলেগুলোই তারা কিন্তু ভলেন্টারি সার্ভিস থেকে শুরু করে যেভাবে দিল সেটা সত্যি চন্দননগর ছিলাম আমার প্রথম পাথুরিয়াঘাটা বাচ্চা পরিচিতি কাজ খুব বিখ্যাত হয়েছিল, একেবারে অল্প বাজেটের পুজো, মানে মাত্র 1,80,000 টাকার একটা পুজো, সব পুরস্কার পেয়েছে। এবং সেটা ওই একটা পাখির খাঁচা বানিয়েছিলাম এবং সবই প্রাকৃতিক ম্যাটেরিয়াল, এবং ওটাই আমার প্রথম থেকে ওটার প্রতি একটা ধ্যান জ্ঞান, ওগুলো নিয়েই বেশিরভাগই প্রথমের দিকটা কাজ করেছে। এবার সেগুলো বোধহয় শেষের পথে এখন আবার নতুন কিছু করছি, এখন ভালো কিছু বলার কোনো করছি এটা বলার কথা নেই। খুব সত্যি কথা বলতে মানে হেসেলে যা থাকে সেটা দিয়েই তো রান্না হয়। আমার হাতে গ্রামীণ বেশ কিছু ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে কাজ করি, তারা কেউ হয়তো একটা পেন্সিল দিলে আমও আঁকতে পারবে না, তাদের নিয়ে যতটা করা যায় ততটা। আমি চাইলেই কখনো ভাবি না যে একটা ভীষণ ক্রিয়েটিভ একটা কিছু করবো, সেটা আমি কখনো ভাবি না একটাই কারণে কখনো কখনো দু একটা কাজ পেয়েছি, কিন্তু ওদের নিয়ে যতটা সঙ্গে ছিলাম একেবারে সেই যাত্রা ব্যবহৃত সব জিনিসপত্র দিয়ে, এবং সেটা ভীষণ ভাইরালও হয়েছিল। আমার মনে হয় যে শিল্প চর্চায় দুঃখ যন্ত্রণা সব কিছু আলোচনা হতে পারে, কিন্তু তার প্ল্যাটফর্মটা উৎসব না, অন্য প্ল্যাটফর্ম হবে। উৎসবের প্ল্যাটফর্মে আলো থাক, রং থাক, আনন্দ থাক এবং মানুষের মধ্যে উচ্ছ্বাস থাক। একটা ডেড বডি চুল্লিতে ঢুকছে, এটাও দেখলাম পুজোর ঠিক। আমি অন্যের সমালোচনা করছি, মানে কোথাও একটা মনে হতে পারে যে আমি অন্যের সমালোচনা করছি, কিন্তু আমি আমার নিজের পুজো ভাবছি না, ওর পুজো ভাবছি না। আমি কলকাতার তখন কিন্তু সিনেমার ছবি হাতেই আঁকা হতো, আর এই দেওয়ালেই তখন ওই টিভি কোম্পানির অ্যাড করছি, আমার সঙ্গে যে আছে সে টিভিটা আঁকলো, দেখলাম পরের দিন আমি আঁকছি, বাড়ি আঁকা চলছে, এইভাবে দেওয়ালেই কিন্তু ছবি আঁকাটা আমার প্রথম শুরু। তারপর মেছেদাতে একটি আর্ট সেন্টারে আমার প্রথম, মানে ওখানে বসে থেকে ছবি আঁকার জন্য সারাক্ষণ ছবি আঁকতে শুরু করলাম। তো তখন ওই সাইনবোর্ড ধরে বিভিন্ন দোকান তাদের কিছু প্রোডাক্টের বা তোমার হিরো হিরোইনদের ছবি আঁকা করতে গিয়ে আমার মনে হলো আমি একটু নতুন কিছু করি, তো একটু অন্যভাবে একটা কাজ করলাম, খারাপ হলো না। তো সেই কাজটা করছি, অন্য একটা মাফিয়া থেকে একজন ডেকোরেটর সে এলো বলে তুমি আমার কিছুটা কাজ করা ছিল, যেহেতু দুর্গা পুজো আমাকে বলতে হবে একটা থার্মোকল কেটে একটা গণেশের মূর্তি বানালাম কোথায় পারে। তো বানানোর পরে সেটা কালার করে এবার সাধারণত তখন কি হতো ওই ওপেনিং পর্যন্ত কাজটা চলতো। এবার কাজ শেষ করে ওপেনিং হবে, আমরা সবাই সেদিন আর দুপুরে খাওয়া দাওয়া হয়নি, কারণ কাজটা হ্যান্ড ওভার দেওয়ার জন্য কেউ আমরা করে যেতে হতো না, কয়েন প্রচুর পড়েছে। এবার সেই ট্যাবগুলো দিয়ে সব কয়েনগুলো বেশ কিছু নিচেও পড়েছে।